আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মোহাম্মদ মাহবুব আলী আলী ইলেকট্রনিক্স থেকে আজকের এই ভিডিওটি ছাড়ছি। আজকের আমাদের ভিডিওর নাম হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই। ডিসি ইলেকট্রিক্যালের যে ডিসি পাওয়ার সাপ্লাই আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, সেই ডিসি পাওয়ার সাপ্লাই সম্বন্ধে আজকে বিভিন্ন বর্ণনা দিব, দেখাবো ভোল্টেজ মেপে প্রাইমারি সেকেন্ডারি বা ভোল্টেজ কিভাবে মাপতে হয়, এবং এর সাথে দেখাবো আমরা পরিচিত হব SMPS সুইচ মোড পাওয়ার সাপ্লাই সার্কিটের সঙ্গে, এবং আমরা ট্রান্সফর্মারের মাধ্যমে কিভাবে আমরা ট্রান্সফর্মার দিয়ে ইনভার্টার তৈরি করি, কিভাবে কনভার্টার তৈরি করি, সেগুলো আজকে আমরা প্র্যাকটিক্যাল দেখব এবং জানব। অনেকেরই জানা আছে, তারপরেও কিছু কিছু বিষয়ে তো হয়তো দ্বন্দ্ব বা খটকা থাকতে পারে, বা মনের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, এটা হবে কি হবে না, বা কিভাবে কি হলো, এগুলো আমরা আজকে এই ভিডিওতে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। তাহলে আমরা এবার আমাদের এখানে যেসব বস্তুগুলো আছে বা ডিভাইস আছে, সার্কিটগুলো আছে, সেগুলো সম্বন্ধে একটু পরিচিত হয়ে নিই। আমাদের সামনে যেগুলো সার্কিট দেখা যাচ্ছে, এগুলো সম্পূর্ণ বিভিন্ন সেটের বিভিন্ন কাজের সার্কিট। যেমন সর্বপ্রথমে এটা একটি SMPS সার্কিট, সুইচ মোড পাওয়ার সাপ্লাই সার্কিট। এটাও সুইচ মোড পাওয়ার সাপ্লাই, কিন্তু এটা আপনার ব্যবহার হয় মোবাইল ফোন চার্জ করার জন্য, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমরা বইয়ের ভাষায় বা ব্যবহারবিধি ভাষায় বলতে পারি অ্যাডাপ্টার, অর্থাৎ এসি থেকে ডিসি পাওয়ার সাপ্লাই করি আমরা, এটাকে কনভার্টার সিস্টেম বলা হয়। আরেকটি এখানে আছে LED ড্রাইভার সার্কিট। এলইডিতে ড্রাইভার সার্কিটটা দেখানোর উদ্দেশ্য হলো কীভাবে চিপ ব্রিজ ডায়োড দিয়ে এসিকে ডিসি করা হয়েছে এবং কিভাবে এটাতে আউটপুট করানো হচ্ছে সেটা পরিচিত হব। তারপরে হচ্ছে এখানে আরেকটি SMPS সার্কিট, সুইচ মোড পাওয়ার সাপ্লাই। তারপরে এখানে আরেকটি আছে, এটাকেও ডিসি পাওয়ার সাপ্লাই বলা হয়। টেলিভিশনে এক্সট্রা পাওয়ার সাপ্লাই হিসাবে এটা আমাদের কাজে ব্যবহার হয়, প্রত্যেক জায়গায় ব্যবহার হয়। আমরা নিজস্ব টেলিভিশনের যে সার্কিটে পাওয়ার সাপ্লাই সিস্টেম থাকে SMPS, সেটা ড্যামেজ হয়ে গেলে বা পার্টস স্পেয়ার পাওয়া না গেলে তখন আমরা এই পথ অবলম্বন করে থাকি। তারপরে এখানে আছে এটা মসকিউটো র্যাকেট কিলার সার্কিট। মসকিউটো র্যাকেট কিলার সার্কিটে এই সার্কিটগুলো বোর্ডগুলো থাকে। এখানেও কিভাবে সংক্ষেপে ব্যাটারি চার্জিং সিস্টেম বা ডিসি পাওয়ার সাপ্লাইটা করা হয়েছে সেটা পরিচিত হব আমরা। এরপরে আছে এখানে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার, অর্থাৎ ব্রিজ ডায়োড দিয়ে কিভাবে ক্যাপাসিটার দিয়ে ভোল্টেজকে বাড়ানো হয় বা ভোল্টেজকে কনস্ট্যান্ট রাখা হয়, সেটা এখানে আমরা পরিচিত হব একটু পরেই। তারপরে আছে এটা একটা ডিসি পাওয়ার সাপ্লাই, এটাও কিন্তু বিভিন্ন চার্জিং সার্কিটে ব্যবহার করা হয়ে থাকে। এখানে একটা ট্রান্সফর্মার ছিল, ট্রান্সফর্মারটা বাদ দিয়ে আমরা এই সার্কিট সম্বন্ধে পরিচিত হব, বিভিন্ন ডিভাইস সম্বন্ধে পরিচিত হব। এখানে আছে আরেকটি SMPS সার্কিট, এই সার্কিটটা বিভিন্ন পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যবহার হয়ে থাকে। তারপরে এখানে আছে একটা বড় সার্কিট, যেটা টেলিভিশনের SMPS সার্কিট, এই টেলিভিশনের সনি টেলিভিশনের SMPS সার্কিট এটা। তারপরে সামনে আছে একটি মাল্টি অ্যাডাপ্টার, বা এটাকে রেশিও অ্যাডাপ্টার বলা হয়। এখানে ইনপুট হচ্ছে একটি, কিন্তু আউটপুট অনেকগুলি, ভ্যারাইটিস ভোল্টেজ আউটপুট। তারপরে আছে এখানে একটা 18 ভোল্টের স্টেপ ডাউন ট্রান্সফর্মার। তারপরে আছে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, রেগুলেটেড স্টেপ ডাউন ট্রান্সফর্মার। তারপরে আছে রেগুলেটেড অ্যাডাপ্টার, যে অ্যাডাপ্টার আমরা সকলেই পরিচিত এবং চিনি, কিন্তু এর ভিতরে এই রকম টাইপের ট্রান্সফর্মার, রেগুলেটেড ট্রান্সফর্মার দেওয়া আছে। ট্রান্সফর্মারগুলি 3 অ্যাম্পিয়ারের আমরা হাতে সেইভাবে ডিজাইন করে ওয়ার্নিং করেছি। এটা 12 ভোল্ট ফিক্সড ফুল ওয়েভ ট্রান্সফর্মার, আর এটি হলো মাল্টি ট্রান্সফর্মার করা হয়েছে মাল্টি অ্যাডাপ্টার তৈরি করার জন্য। মাল্টি ট্রান্সফর্মার স্টেপ ডাউন এটা করা হয়েছে। এইটা দিয়ে আমরা কিভাবে স্টেপ আপ ট্রান্সফর্মার করতে পারি বা করা যায়, সেটা আমরা আজকে ভিডিওতে দেখব। এবার আমরা প্রত্যেকটার পরিমাপ দেখি। তাহলে বন্ধুরা, আমরা এই টেলিভিশনের যে SMPS সার্কিটটা আছে, আমরা এখানে এই সার্কিটটাকে SMPS সার্কিট বলা হয়, সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এখানে একটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি, এই ট্রান্সফর্মারটাকে চোপার ট্রান্সফর্মার বলা হয়। চোপার ট্রান্সফর্মার, একটা জিনিস সকলেই খেয়াল রাখতে হবে বা জানা আছে হয়তো বা, সেটা হলো যে কোনো ট্রান্সফর্মার ডিসি ভোল্টেজে কাজ করে না।
সকল ট্রান্সফর্মার এসি ভোল্টেজে কাজ করে। এখানে আমরা একটা এসটিআর দেখতে পাচ্ছি, এসটিআর লাগানো আছে, যেহেতু সনি টেলিভিশনে ছিল এটা। এসটিআরটা এখানে কি কাজ করছে, এখানে যে ভোল্টেজটা আমরা দিচ্ছি সর্বপ্রথম এখান থেকে এই পোর্টে দিয়ে এসি লাইন দিচ্ছি, এখান থেকে সরাসরি রেকটিফায়ার হচ্ছে, ব্রিজ রেকটিফায়ার প্যাকেজ ব্রিজ ডায়োড লাগানো আছে। এই ডায়োডে ডিসি হয়ে ক্যাপাসিটারে ফিল্টার হয়ে এখানে সরাসরি চলে যাচ্ছে ভোল্টেজটা এসটিআরে। এসটিআর থেকে এখানে আবার অসিলেশন তৈরি করে এবং কিছু ড্রাইভার ট্রানজিস্টার আছে এখানে ছোট ছোট, এই ড্রাইভার ট্রানজিস্টারগুলো দিয়ে অসিলেশন এখানে সার্কিট তৈরি হয়ে যাচ্ছে চোপার ট্রান্সফর্মারে। চোপার ট্রান্সফর্মার থেকে যে আউটপুট লাইনটা আমরা অপর পাশে দেখি, এখান দিয়ে ইনপুট হচ্ছে, এ পাশ দিয়ে আউটপুট হচ্ছে। এই পাশে আমাদের কিছু ডায়োড আছে, এই যেখানে দেখতে পাচ্ছি একটি ডায়োড, মোটা ডায়োড, এখানে একটি ডায়োড। এই ডায়োডগুলো দিয়ে বিভিন্ন আমাদের প্রয়োজনীয় ভোল্টেজ, এখানে একটি ডায়োড, আমাদের প্রয়োজনীয় ভোল্টেজ আউটপুট হচ্ছে। এবং আমাদের এই পোর্টগুলো দিয়ে ভোল্টেজটা আমরা সার্কিটের বিভিন্ন সেকশনে সংযোগ করে দিচ্ছি। তো এখানে কথা হলো যে ভোল্টেজটা আমরা সরাসরি পাচ্ছি, এখানে ক্যাপাসিটর দেওয়া আছে। ক্যাপাসিটরটা কী কাজ করছে, ক্যাপাসিটর এখানে ফিল্টারে কাজ করছে। ফিল্টার বলতে ডিসি ভোল্টেজকে, এসি ভোল্টেজকে যে ডিসি করছি রেকটিফায়ার ডায়োড দিয়ে, সেই ডায়োডের রেজিস্টার আছে, রেজিস্টারে ভোল্টেজ কিছুটা ড্রপ হয় রেজিস্টারের কারণে, এবং সেই ভোল্টেজটাকে আবার আপ করার জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। ক্যাপাসিটরের কাজ হলো তার মান অনুযায়ী ভোল্টেজ ধারণ করা এবং আউটপুট করা, ডিসচার্জ করা, চার্জিং এবং ডিসচার্জিং, এটা হলো ক্যাপাসিটরের ধর্ম। তো ক্যাপাসিটার এখানে ফিল্টার হয়ে সোজা চলে যাচ্ছে এবং যেটুক এসি ভোল্টেজ আউটপুট হচ্ছে সেটাকে কিন্তু এই ক্যাপাসিটার ব্লক করছে, ব্লক করে। এটা ক্যাপাসিটারটা ডিসি ক্যাপাসিটার, এই যে এখানে নেগেটিভ পোলারিটি দেওয়া আছে, নেগেটিভ এবং এই পাশে পজিটিভ। নেগেটিভ পোলারিটি এই যে এই পয়েন্ট, আর পজিটিভ এই পয়েন্ট। তো এই পোলারিটির কারণে এখানে ক্যাপাসিটারটা এসি ভোল্টেজ, যেহেতু ডিসি ক্যাপাসিটার, এসি ভোল্টেজ যেটুক পাস হয়ে আসছে রেকটিফায়ার ডায়োডের মাধ্যম দিয়ে, সেটুককে ব্লক, যতদূর পারা যায় ব্লক করছে। তারপরে সেই ভোল্টেজটা, যে এই ভোল্টেজটাকে বলা হয় পালসেটিং ডিসি ভোল্টেজ। পালসেটিং ডিসি ভোল্টেজটা সরাসরি এখানে ফিল্টারিং হয়ে অসিলেশন হয়ে এখানে সরাসরি যাচ্ছে এসটিআরে। এসটিআর একটি আইসি, রেগুলেটর আইসি বলা হয়। এসটিআরকেও স্টেবিলাইজার ট্রানজিস্টার রেগুলেটর বলা হয়। এই এসটিআর থেকে সে ভোল্টেজটা রেগুলেট হয়ে অসিলেশন তৈরি হয়ে যাচ্ছে এই চপার ট্রান্সফর্মারে। আমরা একটু লক্ষ্য করি অপর পার্শ্বে, এই যে এসটিআরের বিভিন্ন লেগগুলো, এখানে ভোল্টেজগুলো, এখানে এসি যে ভোল্টেজটা তৈরি করে ট্রান্সফর্মারে দিচ্ছে, এই ভোল্টেজটাকে বলা হয় পালস ভোল্টেজ। ঠিক আছে বন্ধুরা, এখানে এসি পালস ভোল্টেজ যখনই পাচ্ছে তখনই ট্রান্সফর্মারটা অ্যাক্টিভ হচ্ছে। অ্যাক্টিভ হওয়ার পর অপোজিটে আমরা ট্রান্সফর্মারের ডিজাইন অনুযায়ী, ক্যারেক্টার অনুযায়ী আমরা আউটপুট ভোল্টেজটা, এসি ভোল্টেজটা পাচ্ছি। সেই এসি ভোল্টেজটাকে আবার ডিসি করার জন্য একটা কথা আমরা আগে থেকে জানি, তারপরেও বর্ণনা করছি, সেটা হলো কোনো ইলেকট্রনিক সার্কিট বা ইলেকট্রনিক ডিভাইস এসি ভোল্টেজে চলে না, ডিসি ভোল্টেজে অ্যাক্টিভ হয়। যার জন্য এখানে আবার ডিসি করে সেই ভোল্টেজগুলোকে আমাদের বিভিন্ন সার্কিটের সেকশনে ইনপুট করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, অনুরূপ আমাদের এখানে একটি এসএমপি সার্কিট দেখতে পাচ্ছি, এটা ড্যামেজ হয়ে গেছে। এখানে অসিলেশন আইসি ছিল, আইসিটা ড্যামেজ হয়েছে। এই আইসিতে অসিলেশন তৈরি করে এই চপার ট্রান্সফর্মারকে দিবে। চপার ট্রান্সফর্মার থেকে একটি লাইন আউটপুট, একটি ভোল্টেজ, সেটা হলো এই ডায়োড দিয়ে। এখানে একটা রেকটিফায়ার ডায়োড লাগানো আছে, এই ডায়োড দিয়ে আউটপুট করে, এই পিন দিয়ে আউটপুট পিন, আর এই দুটো হলো ইনপুট পিন। যেহেতু দুটো দিয়ে ইনপুট পিন, এখানে চারটি ডায়োড দেখতে পাচ্ছি, রেকটিফায়ার ডায়োড, এই ডায়োডে ফিল্টার করছে, মানে ডিসি কনভার্ট করছে, অর্থাৎ এসিকে ডিসিতে রূপান্তর করছে। এটাকে বলা হয়, এই কার্যক্রমকে বলা হয় কনভার্টার। এই কনভার্টার করার পর তারপরে এখানে দুটো ক্যাপাসিটার ফিল্টার হচ্ছে। ক্যাপাসিটার দুটো ড্যামেজ হয়েছে, দেখে বোঝা যাচ্ছে উপরে ফুলে গেছে। এই ক্যাপাসিটার দুটো চেঞ্জ করতে হবে, আইসিটা চেঞ্জ করতে, তাহলে কিন্তু এই সার্কিটটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তার পূর্বে কিন্তু আমাদের অন্যান্য পার্টসগুলো একটু পরিমাপ করে দেখা প্রয়োজন, তারপরে এই সার্কিটটা। এই পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু চিপ রেজিস্টার। চিপ রেজিস্টারগুলি যদি এগুলো পরিমাপ করা যায় মিটার দিয়ে, মান অনুযায়ী এর সংখ্যা দেওয়া থাকে, এর গায়ে সংখ্যা দেওয়া থাকে, সেই সংখ্যাকে মানে রূপান্তর করে ক্যালকুলেশন করে তারপরে সেই রেজিস্টারগুলো পরিমাপ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে আমাদের এই যে আরেকটি সার্কিট দেখছি, এই সার্কিটটাকে এই আমাদের যে চার্জার বলি আমরা, বলে অভ্যস্ত, এটা হলো অ্যাকচুয়ালি
এটাকে বলা হয় অ্যাডাপ্টার, অর্থাৎ অ্যাডাপ্টার বা কনভার্টার সার্কিট। এটাকে বা ডিসি পাওয়ার সাপ্লাই বলা হয়। এটাকে এসি 220 ইনপুট করে 4টি ডায়োড দিয়ে ইনপুট করে ফিল্টার করে এখানে আবার একটি ড্রাইভার ট্রানজিস্টর আছে, সে ট্রানজিস্টর দিয়ে অসিলেশন তৈরি করে এই চপার ট্রান্সফর্মারকে দেওয়া হয়েছে। এখান থেকে একটা নির্দিষ্ট ভোল্টেজ বেরিয়ে আসে, সেইভাবে ডিজাইন করা আছে ট্রান্সফর্মারটি। এখানে আমরা ভোল্টেজ পাই 3.6 বা 3.7 ভোল্ট। কিন্তু এই কেন এটাকে অ্যাডাপ্টার বলবো, সেটা হলো যে এটা দিয়ে যদি আমি বাতি জ্বালাই, এটা দিয়ে যদি আমি কোনো ইলেকট্রনিক্স কম্পোনেন্টস চালাই, বা চার্জিং বাদ দিয়ে যদি আমি এটা দিয়ে কোনো সেট, কোনো অ্যাম্পলিফায়ার, কোনো রেডিও, এগুলো যদি বা কোনো কলিং বেল, এগুলো যদি আমরা এটা সোর্স হিসাবে ব্যবহার করে থাকি, তাহলে এটাকে কি হবে? তখন তো চার্জার থাকলো না, তখন এটাকে অ্যাডাপ্টার বলতে হবে। অতএব এটা সার্কিটটা ডিসি পাওয়ার সাপ্লাই, এই সার্কিটটা হলো অ্যাডাপ্টার। এই সার্কিটে নির্দিষ্ট ভোল্টেজ আউটপুট করা হয়। এ পাশে অনেকগুলো চিপ পার্টস দেওয়া আছে, ক্যাপাসিটর, রেজিস্টর, এগুলো পরিমাপ করে কোনটা ড্যামেজ হয়েছে সেটা পরিমাপ করে তারপরে আমাদেরকে এটা মেরামত করা সম্ভব। মশা মারা র্যাকেট বা মসকুইটো কিলার ব্যাট সার্কিট বলা হয় এটাকে। এই সার্কিটে পাওয়ার সাপ্লাইটা দেওয়া হয়েছে, এসি ইনপুট হচ্ছে এই দুটো পয়েন্ট, ঠিক আছে বন্ধুরা? এসি ইনপুট হচ্ছে এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট দিয়ে এসি ইনপুট হবে। এখানে একটি রেজিস্টার দেখতে পাচ্ছি 390 কিলো ওহম, অর্থাৎ কমলা, সাদা এবং হলুদ 390 কিলো ওহমস, এবং এখানে একটি 105 যে একটি ক্যাপাসিটর দেওয়া আছে এবং রেজিস্টারটা প্যারালাল দেওয়া আছে। দেখি আমরা, এই যে রেজিস্টরে এখানে রেজিস্টর এবং ক্যাপাসিটর, আর এপারে আছে রেজিস্টর এবং ক্যাপাসিটর, এই দুটো কিন্তু প্যারালালে লাগানো আছে। প্যারালালে এটাকে ভোল্টেজ ড্রপ করে তারপরে এখানে 4টি ডায়োড, ব্রিজ ডায়োড করা সার্কিট করা আছে 4টি ডায়োড দিয়ে। এই সার্কিট দিয়ে আমরা এখান থেকে মোটামুটি 3 থেকে 4 ভোল্ট আউটপুট পেয়ে থাকি। এই দুটো হলো এসি ইনপুট, এই দুটো হলো ব্যাটারি লাইন, আর এই তারগুলো যেগুলো দেখছে এগুলো হলো সুইচের। একবার সুইচ অন অফ, অর্থাৎ ভোল্টেজ আউটপুট, আর এদিকে অফ করা, এই হিসাবে এই লাইটগুলো এই ওয়্যারগুলো ব্যবহার করা হয়। তারপরে এখানে একটা পুশ সুইচ দেখতে পাচ্ছি, এই পুশ সুইচটা টিপে ধরলেই এপারে ভোল্টেজ অসিলেশন হবে, ভোল্টেজ যাবে এবং র্যাকেটে নেটে ভোল্টেজ চলে যাবে। তো এই পুশ সুইচে, এখানে পুশ সুইচটা কীভাবে পরীক্ষা করতে হয়, যদি কাজ না হয় মিটার দিয়ে পরিমাপ করা যায়, তারপরেও যদি সম্ভব না হয়, আমরা বুঝতে না পারি, তাহলে এই দুটো একটি ওয়্যার দিয়ে এই দুটো পয়েন্টকে যদি শর্ট করে দিয়ে দেখি যে এখানে একটা ইন্ডিকেটার আছে, জ্বলবে এবং এপারে অসিলেশন হয়ে হাই ভোল্টেজ তৈরি হবে। এটা হাই ভোল্টেজ ট্রান্সফর্মার, ঠিক আছে বন্ধুরা? ইতিপূর্বে আমি কিন্তু র্যাকেটের ভিডিওতে দেখিয়েছি, এখানে হাই ভোল্টেজের যাবতীয় বর্ণনা দেওয়া আছে, সেই ভিডিওতে দেখলে অবশ্যই বুঝতে পারবো। তবে আমাদের মেনলি হচ্ছে এই ক্যাপাসিটরটা ড্যামেজ হয়, রেজিস্টরও ড্যামেজ হয়, ডায়োডও ড্যামেজ হয়, এমনকি এখানে একটি ট্রানজিস্টর থাকে, এই জায়গায় একটি ট্রানজিস্টর থাকে যেটা অসিলেশন করে এই এসি পালস ভোল্টেজ তৈরি করে এই স্টেপ আপ ট্রান্সফর্মারে ইনপুট করবে, এবং এটা থেকে এটা তখন অ্যাক্টিভ হয়ে তার ক্যারেক্টার বা ডিজাইন অনুযায়ী সে ভোল্টেজ আউটপুট করবে। এখানে ভোল্টেজ আউটপুট হয়, আমরা পরিমাপ করে দেখেছি 1.6 kV, অর্থাৎ 1600 ভোল্টেজ। ইতিপূর্বে কিন্তু বর্ণনা দিয়েছি, এবং এখানে ডায়োড দেওয়া আছে ব্রিজ করা, এবং একটি প্যারালালে ক্যাপাসিটর দেওয়া আছে, এবং আরও 4টি ক্যাপাসিটর দেওয়া আছে। এখানে এই জায়গায় কিন্তু এই যে পজিটিভ চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ র্যাকেটের মিডিল নেটে এটা কিন্তু সংযোগ হবে, আর আর্থিং যে উপরে এবং নিচে নেগেটিভ যে নেটটা থাকে, সেই নেটে 2টি ওয়্যার এখানে সংযোগ হবে। এখানে কিন্তু এটা মার্কিং দেখে আমরা বুঝতে পারি। তারপরেও যদি সমস্যা না হয়, মার্কিং না থাকে, তাহলে কিন্তু এই ডায়োডের পজিটিভ নেগেটিভ দেখে আমরা কিন্তু বুঝতে পারবো, অ্যানোড ক্যাথোড দেখে আমরা বুঝতে পারবো, ঠিক আছে বন্ধুরা? এরপর আমরা আসি ট্রান্সফর্মারে। ট্রান্সফর্মার, এখানে আমাদের যে রেগুলেটর ট্রান্সফর্মার দেওয়া আছে, এই ট্রান্সফর্মারটা মেড ইন চায়না, এবং এই ট্রান্সফর্মারটি ইনপুট হচ্ছে এটা, আউটপুট ভ্যারাইটিস বিভিন্ন ওয়্যার দেখা যাচ্ছে, এই দুটা 1 ভোল্টের, এই দুটা আরেকটি ভোল্টের, এই লাল আরেকটি ভোল্টের, এবং সবুজ মিলিয়ে এই 1 ভোল্টের, আর এই সাদা দুটো 1 ভোল্টে, একটি অন্য ভোল্টের, এই কালো দুটো অন্য ভোল্টের, এইভাবে। এবার আমরা কিন্তু পরিমাপ করে দেখতে পারি
যে ভোল্টেজটা আসলে কত আসছে। আমরা এসি ইনপুট করি, এসি ইনপুট করলাম। এবার আমরা পরিমাপ করব দুইটি চিকন কানেক্টিং ওয়্যার দিয়ে পরিমাপ করব। সেটি হলো, আমরা তার পূর্বে মিটারগুলো গুছিয়ে নিয়ে আমরা ডিজিটাল মিটার ব্যবহার করি। এখানে আমরা দিলাম ভোল্টেজ এখানে ডিসি ভোল্টেজ, আমরা সিলেক্টর চাপলেই এসি সিম্বল আসলো, এসি ভোল্টেজ। এবার আমরা কিন্তু এখানে দুটি কানেক্টিং ওয়্যার যদি প্রবেশ করাই তাহলে কত ভোল্টেজ দেখা যাবে। এখানে দুটি কানেক্টিং ওয়্যার ঢুকাই দিয়েছি, মানে কন্ট্যাক্ট করাইছি। এবার এসি ভোল্টেজে যেহেতু পোলারিটি নাই, আমরা এইভাবে কিন্তু ভোল্টেজ মাপতে পারি। কত আছে? 4 ভোল্ট, 4.11 ভোল্ট এসি। এরপর যদি আমরা পরের স্টেজে যাই, অর্থাৎ ব্লু কালারের ওয়্যারে যদি কানেক্ট করি তাহলে কত আসছে আমরা এবার একটু লক্ষ্য করি কত আসছে। আমাদের এখানে আসছে 24 ভোল্ট, 23.96 মানে 24 ভোল্ট। ঠিক আছে বন্ধুরা, তাহলে এবার আমরা এপারে দেখি। এপারে যে আরেকটি পোর্ট আছে, সাদা ওয়্যারের সাথে কানেকশন করি আমরা। সাদা ওয়্যার, এক জোড়া সাদা ওয়্যার আছে, এখানে কানেকশন করলাম কানেক্টিং পয়েন্টে। আমরা এবার এখানে ভোল্টেজ মাপলে পাওয়া যাচ্ছে কত? 28 ভোল্ট। তাহলে 24 ভোল্ট, 28 ভোল্ট, 5 ভোল্ট, এরকম বিভিন্ন ভোল্টেজ কিন্তু এখান থেকে আউটপুট হচ্ছে। আমরা যদি এখন এখানে আমরা এই 5 ভোল্টেই দেখি, আমরা একটা রেকটিফায়ার ডায়োড প্রবেশ করাই দিলাম এবং একটি ওয়্যার, কানেক্টিং ওয়্যার প্রবেশ করাই দিলাম। এবার আমাদের ডিসি ভোল্টেজ আসবে, যেহেতু রেকটিফায়ার কী করে? কনভার্টার হিসাবে কাজ করে। তাহলে আমাদের এটা যেহেতু অ্যানোড লাগিয়েছি বিপরীত দিকে, আউটপুটে ক্যাথোড লাগিয়েছি আমরা কন্ট্যাক্টে, তাহলে আমাদের এখানে নেগেটিভ ভোল্টেজ পাবো এবং এখানে আমাদের পজিটিভ ভোল্টেজ পাবো। তাহলে আমরা কত ভোল্টেজ পাচ্ছি? 2.00। আবার যদি আমরা এটাকে এদিকে দেই, অর্থাৎ দুটি ব্লু ওয়্যারে লাগাই, তাহলে আমাদের কত ভোল্টেজ আসছে দেখি। এবার কত ভোল্টেজ আসছে? 10.589। কিন্তু আমরা ভোল্টেজ পেলাম কত? প্রথমে এখানে ভোল্টেজ পেলাম হলো 49 বা 50 ভোল্ট, কিন্তু আউটপুটে কত পাচ্ছি? ও এসি আছে, আমাদের এখানে পাচ্ছি কিন্তু 23 ভোল্ট। 23 মানে 24 ধরা যায়। আবার আমরা ডিসি যদি করি, সিলেক্টর চেঞ্জ করে ডিসিতে দিলে পরে কত আসছে আমাদের? 10.58। এত ভোল্টেজ ড্রপ হয়েছে। এবার কিন্তু এখানে যদি আমরা একটা ক্যাপাসিটর সেট করি তাহলে কিন্তু দেখা যাবে আমাদের আউটপুট ভোল্টেজটা বেড়ে যাবে, অর্থাৎ আউটপুট ভোল্টেজটা বেড়ে যাবে। আমরা যদি এখানে ক্যাপাসিটর ধরি, এটা নেগেটিভে দিলাম, এবার পজিটিভে ঠেকালাম, তাহলে আমাদের ভোল্টেজ কত আসছে? 12 ডিসি ভোল্টেজ 12 বা সাড়ে 12 এইরকম। তো আমাদের কিন্তু অনেক সার্কিটে, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, অনেক সার্কিটে ডায়োড কিন্তু লাগানো থাকে রিভার্স করে যদি ডায়োড লাগানো থাকে, ঘাবড়ানো কিছু নাই। ডায়োডের হিসাব অনুযায়ী এটা হচ্ছে অ্যানোড, এটা ক্যাথোডে আমি সাপ্লাই দিয়েছি, আমি এখানে ক্যাথোড পাবো, অর্থাৎ নেগেটিভ পাবো। যদি আমরা এটাকে বিপরীত করে দিতাম তাহলে এখানে আমাদের পেতাম হলো অ্যানোড, অর্থাৎ অ্যানোডে আমি ভোল্টেজ লাইন দিয়েছি, তাহলে আমি এখানে অ্যানোড পাবো। এবার এখানে
ডিসি ভোল্টেজের মিটার আছে, এখানে আমি পাবো হলো একই ভোল্টেজ, যে ভোল্টেজ আমি রিভার্স করে পেলাম সেই ভোল্টেজই আমি ফরওয়ার্ড করেও পেলাম। ঠিক আছে বন্ধুরা, এবং এই সার্কিটটাকে যে কাজটা আমরা করলাম ডিসি কনভার্টার সার্কিট, এটাকে বলা হয় হাফ ওয়েভ সার্কিট। হাফ ওয়েভ সার্কিটের পর একটি ব্রিজ ডায়োড নিলাম, এখানে পজিটিভ, এই পাশে পজিটিভ, মাঝখানে এসি, এই পাশে নেগেটিভ চিহ্ন দেওয়া আছে। আমরা এই দুই টার্মিনালে ট্রান্সফর্মার, হাফ ওয়েভ ট্রান্সফর্মারটা সংযোগ দেব। বন্ধুরা এবার আমাদের ডায়োডটা লাগানো হয়েছে, সংযোগ দিয়েছি, এবার পাওয়ার লাইনটা দিলাম, পাওয়ার সাপ্লাই লাইন দিলাম এই যে দুই তারে। এবার আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করব, এখানে এটি মাইনাস, এটি প্লাস। আমরা মিটারে লক্ষ্য করি আমাদের আসছে 15 ভোল্ট, 15.16। এই যে 15.16 আমাদের এসি কত, এসি ভোল্টেজটা দেখি এবার বন্ধুরা, এসি ভোল্টেজটা দেখি। আমাদের এসি ভোল্টেজ সিলেক্টর এসিতে রাখছি, সিলেক্টর আমরা এসিতে রাখলাম। এবার এসি ভোল্টেজটা পরিমাপ করে দেখি, আমাদের এখানে আসছে 17 ভোল্ট, 17 পয়েন্ট সামথিং। তো 17 পয়েন্ট সামথিং হলে আমাদের ডিসি ভোল্টেজ কত আসছে, ডিসিতে আসছে হলো 15 ভোল্ট, 2 ভোল্ট ড্রপ করেছে। এই ভোল্টেজটা কে ড্রপ করলো, রেকটিফায়ার ডায়োড, রেকটিফায়ার ডায়োডের যে রেজিস্টার আছে সেই রেজিস্টারে ভোল্টেজটাকে ড্রপ করেছে। এবার আমরা একটি ক্যাপাসিটর এখানে সংযোগ করি, একটি ক্যাপাসিটর এখানে সংযোগ করি, এবং আগেই বলেছি ক্যাপাসিটরের ভিডিওতে যত ভোল্টেজ সাপ্লাই থাকবে তার 1.5 গুণ, যত ভোল্টেজ সাপ্লাই থাকবে তার 1.5 গুণ ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। ক্যাপাসিটর লাগিয়েছি আমরা। এবার কিন্তু আমাদের ভোল্টেজটা দেখব কত ভোল্টেজ আসছে, ডিসিতে দেওয়া আছে। আমরা এবার দেখব 15 ভোল্ট ছিল, এবার দেখব আমাদের কিন্তু 22.45 ভোল্ট আসছে ডিসি, 22.45। আমাদের এসি ছিল কিন্তু 17 ভোল্ট, এবার আসছে 22 ভোল্ট। তাহলে ভোল্টেজ বৃদ্ধি করলো কে, ভোল্টেজ বৃদ্ধি করেছে ক্যাপাসিটর। ক্যাপাসিটরের নিয়ম হলো যে চার্জিং এবং ডিসচার্জিং করা, কিন্তু ও চার্জ হয়ে আছে, সেই চার্জ সহ আমাদের ভোল্টেজটা রিডিংয়ে আসছে। এটা যদি যখন লোডে দিয়ে দেবো, সার্কিটের সাথে সংযোগ করে দেবো, তখন কিন্তু ভোল্টেজটা একবারে অ্যাকুরেট আসবে, যত ভোল্টেজ এখানে আমরা ইনপুট করেছি সেই ভোল্টেজটাই আমরা পেয়ে যাব ডিসিতে। বুঝা গেছে বন্ধুরা? এবার আমরা এই বিষয়গুলো অবগত হলাম। এবার আমরা আমাদের হাতে জড়ানো ট্রান্সফর্মারগুলি লক্ষ্য করব এবং দেখব কিভাবে জড়ানো হয়েছে এবং ওর আউটপুট ভোল্টেজ কত, এবং দেখব স্টেপ ডাউন ট্রান্সফর্মার দিয়ে কিভাবে স্টেপ আপ করা যায়। বন্ধুরা আমরা একটা জিনিস একটু ওভারলুক করে গেছি, সেটা হলো আমাদের ট্রান্সফর্মারে, বাজারে বা বিভিন্ন দেশের বিভিন্ন ট্রান্সফর্মারে একই রকম অনেক সময় ওয়্যার থাকে কানেকশন করা। ট্রান্সফর্মারের ভিতরে 2টি কয়েল আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি কয়েলের তার যে ডিজাইনের দেওয়া থাকে, যে গেজের বা যে পুরুত্বের দেওয়া থাকে, সেকেন্ডারিতেও কিন্তু সেই পুরুত্বের দেওয়া থাকে। এই অবস্থায় কিন্তু আমরা বিব্রতকর অবস্থায় পড়ে যাই। সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে স্টেপ ডাউন ট্রান্সফর্মারের প্রাইমারি কয়েলের প্যাঁচ সংখ্যা বেশি এবং তারের গেজ হয় চিকন, এবং সেকেন্ডারি কয়েলের প্যাঁচ সংখ্যা কম, তারের গেজ সংখ্যা হয় মোটা। এই যে গেজ সংখ্যা বেশি এবং গেজ সংখ্যা মোটা এবং প্যাঁচ সংখ্যা বেশি, তার রেজিস্টার বেশি। আমরা যেখানে রেজিস্টার বেশি পাবো সেখানে আমরা কিন্তু এই ট্রান্সফর্মারের প্রাইমারি কয়েল হিসাবে গণনা করব। ঠিক আছে বন্ধুরা? তো আমরা মিটার দিয়ে একটু দেখি, ওহমের ঘরে রাখি মিটারটা, একটা ব্যান্ড সুইচ ওহমের ঘরে রাখলাম, এখানে ওহম দেখাচ্ছে এবং 0 লেভেল দেখাচ্ছে। এবার আমরা এই দুটোকে আগে মেপে দেখি কত আসছে। এখানে ওহম আসছে 41.34 ওহম।
এবার আরেকটি যদি মাপি আমরা, তাহলে দেখি কত আসছে। এখানে আসছে 1.5 ওহম। তারপরেরটা দেখি কত আসছে। এখানে আসছে 1.3 ওহমস। এরপরে আমরা একটু এইদিকে এপারে যেহেতু লুপগুলো আছে, এগুলো একটু মেপে দেখি। একই কালারের যে ওয়্যারগুলো আছে সেগুলো মেপে দেখি কত আসছে আমাদের। 12.9 বা 13 ওহমস। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে যেটা ওহম বেশি, যে কানেকশন ওয়্যারের ওহম বেশি, সেইটাই হলো প্রাইমারি, সেটাই হলো প্রাইমারি কয়েল। আবার আমরা মাপছি প্রাইমারি কয়েল 41.6। বোঝা গেছে বন্ধুরা? যেহেতু আরেকটা জিনিস বিষয় লক্ষ্য রাখতে হবে, অ্যাম্পিয়ার যত বেশি পরিমাণের আউটপুট করানো ট্রান্সফর্মার ওয়াইন্ডিং করা হবে বা জড়ানো হবে, সেই সকল ট্রান্সফর্মারের প্রাইমারি কয়েলের রেজিস্টার কম হবে এবং সেকেন্ডারি কয়েলের রেজিস্টার আরও কম হবে। ঠিক আছে? আবার যদি এটাকে বিপরীত করে ধরি, অর্থাৎ স্টেপ আপ মনে করি, তাহলে রেজিস্টার যে কয়েলে বেশি পাবো, যে কানেক্টিং ওয়্যারে বেশি পাবো, সেটা হলো সেকেন্ডারি কয়েল, এবং যেটাতে কম পাবো সেটা হলো প্রাইমারি কয়েল। আজকে আমরা সেই জিনিসটাই লক্ষ্য করব। এখানে আরেকটি ট্রান্সফর্মার আমাদের ওয়াইন্ডিং আছে, এটা হচ্ছে 12 ভোল্টের ট্রান্সফর্মার ফুল ওয়েভ। এখানে দুইটি পয়েন্ট আছে আমাদের দেখা যাচ্ছে, দুটি পয়েন্ট। এখান থেকে একটি পয়েন্ট, যেহেতু হাফ ওয়েভ করেছি আমি ব্রিজ ডায়োড দিয়ে, এখানে একটি কানেকশন ওয়্যার দিয়েছি, আরেকটি কানেকশন ওয়্যার মাঝখান থেকে দিয়েছি। অ্যাম্পিয়ার আমাদের কম লাগে, এই কম ব্যবহার করার জন্য আমরা এইভাবে দিয়েছি। একটি ক্যাপাসিটার দিয়েছি, একটি এলইডি দিয়েছি। এখানে আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে ওহম মিটারে আমরা যদি রেজিস্টার মাপি, তাহলে দেখা যাবে এখানে এই যে দুই পয়েন্টে যেখানে কানেকশন দেওয়া আছে, সেখানে আমরা রেজিস্টার মাপছি, কত দেখাচ্ছে? 3.4 ওহমস দেখালো। আমাদের এখানে ওহম দেখতে পাচ্ছি মিটারে 0.6 ওহম, 0.67 ওহম দেখাচ্ছে আমাদের সেকেন্ডারি কয়েলে। প্রাইমারি কয়েলের আরেকটা বিষয় কিন্তু সকলকে একটু জেনে রাখা ভালো, যে কোনো ট্রান্সফর্মারে আউটপুট লাইন, এই ইনপুট লাইনের যে প্রবটা থাকে, আমরা প্রব মাপলে কিন্তু প্রাইমারি কয়েলের রেজিস্টার পেয়ে যাব, ভালো না খারাপ বুঝতে পারবো। ঠিক আছে বন্ধুরা? এই যে প্রাইমারি কয়েলের দেখাচ্ছে 19.5 ওহম বা 18.9 ওহম, এটা দেখাচ্ছে। ঠিক আছে? তাহলে এই পারের দেখালো 0.7, এরপরে দেখাচ্ছে 18। এবার আমরা এসি লাইনে ইনপুট করলাম, আমাদের বাতিটা জ্বলছে। এবার আমরা ভোল্টেজ মাপবো। ভোল্টেজ সিলেক্ট করি, ডিসি ভোল্টেজ সিলেক্ট করলাম। এবার আমরা ভোল্টেজ মাপবো, কত ভোল্টেজ আসছে। এখানে ভোল্টেজ পাচ্ছি, যেহেতু লোডে নাই, 14.8 ভোল্ট পাচ্ছি। কিন্তু আমাদের যদি এসিতে দিই, তাহলে ভোল্টেজ কত পাচ্ছি? এসি লাইনে ভোল্টেজ পাচ্ছি আমরা 12 ভোল্ট। ঠিক আছে? এইখানে ক্যাপাসিটর দেওয়া আছে একটি, এই যে দেখতে পাচ্ছি আমরা একটা ক্যাপাসিটর দেওয়া আছে। এই ক্যাপাসিটর ভোল্টেজটা ধরে রেখেছি, যেহেতু আমরা কোনো লোডে দেইনি, কিন্তু আমাদের এখানে ভোল্টেজ দেখাচ্ছে 14.5, 14.6। ঠিক আছে বন্ধুরা? এবার আমরা আরেকটি কাজ ভিডিওতে দেখব, সেটা হলো স্টেপ ডাউন ট্রান্সফর্মার দিয়ে আমাদের ট্রান্সফর্মার ভালো না খারাপ সেটা পরীক্ষা করা, এবং স্টেপ আপ ট্রান্সফর্মার যেটা তৈরি করি ইনভার্টার করার কাজে, সেই ট্রান্সফর্মারটা পারফেক্ট ওয়াইন্ডিং হয়েছে কি না সেটা দেখব আমরা এবার।
আমাদের যেহেতু এই ট্রান্সফরমারে প্রাইমারি কয়েল এইটা, আর এই ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল হচ্ছে এইটা মোটা তার, এবং এক পাশে দেওয়া আছে, এপারে আউটপুটে দেওয়া আছে চিকন তার, দুটোই কিন্তু স্টেপ ডাউন। তো স্টেপ ডাউন এর যে আউটপুট 18 ভোল্ট, এই ট্রান্সফরমারও কিন্তু 18 ভোল্টের লাইন আছে। সেটা আমরা একটু এখানে 18 ভোল্টের সাথে 18 ভোল্ট যদি লাগিয়ে দিই, আঠারো ভোল্টের সাথে 18 ভোল্টেজ লাগিয়ে দিলাম, আমরা এই ট্রান্সফরমারের সেকেন্ডারি লাইনটা এসি আউটপুট 18 ভোল্ট, এবং এই ট্রান্সফরমারের 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার এসি আউটপুট 18 ভোল্ট, এটাও স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমরা ইনপুট করলাম প্রাইমারি কয়েল ধরে নিলাম 18 ভোল্টটাকে। তাহলে আমাদের এখানে যদি সাপ্লাই দেই, এই ট্রান্সফরমারের প্রাইমারিতে যদি সাপ্লাই দেই, তাহলে আমার অপর ট্রান্সফরমারের প্রাইমারি থেকে আমি ভোল্টেজ পাবো। এখানে আগে আমরা নেগেটিভ প্রব নেগেটিভে বা একটি টার্মিনালে এবং পজিটিভ প্রব আরেকটি টার্মিনালে যুক্ত করে আলাদাভাবে রাখলাম। এবার আমরা এখানে এসি ভোল্টেজ আছে কিনা দেখে নিলাম। এবার আমরা লাইন দেবো, সাপ্লাই লাইন দিলাম। এবার দেখি আমরা কত ভোল্টেজ পাচ্ছি। আমরা কত ভোল্টেজ পাচ্ছি? 205-6 ভোল্ট এসি, 205-6 ভোল্ট এসি। তাহলে আমি এবার ধরে নিতে পারি যে আমার এই স্টেপ ডাউন ট্রান্সফরমারটা বা স্টেপ আপ ট্রান্সফরমারটা আমার ওকে আছে। আমি স্টেপ আপ ট্রান্সফরমারের প্যাচ সংখ্যা বেশি যেটা, সেটা হলো সেকেন্ডারি কয়েল, প্যাচ সংখ্যা কমটা হলো প্রাইমারি কয়েল। প্রাইমারি কয়েলে আমি আরেকটি স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে লাইন এসি লাইন দিলাম, এসি আউটপুট হলো এর স্টেপ আপের প্রাইমারি কয়েলে 220 ভোল্ট। এখন 220 ভোল্টকে যেহেতু 3 অ্যাম্পিয়ার, 220কে 3 দিয়ে গুণ করলে হয় 660, 3 অ্যাম্পিয়ার 660কে আবার যদি পাওয়ার ফ্যাক্টর বা কারেন্ট লসের হিসাব গুণ করে দিই 0.8 ধরি আমরা, তাহলে কিন্তু আসবে প্রায় 500+ ওয়াট। আমরা ওয়াটটা বের করলাম, 500+ ওয়াট, 518 ওয়াট মতো আসবে। তো সেটা আমরা ভিএটা প্রত্যেক সেটে কিন্তু ভিএ লেখা থাকে, স্টেবিলাইজার, তারপরে ইউপিএস, আইপিএসে ভিএ লেখা থাকে। ভিএ মানে ভোল্ট অ্যাম্পিয়ার। তো এটার আউটপুট আমরা পেলাম 200 ভোল্ট, তাহলে 3 অ্যাম্পিয়ার, তার 3 দুগুণে 600 ভিএ। ঠিক আছে বন্ধুরা, এইটা যে আমরা করলাম কারণটা হলো ট্রান্সফরমারটা আমার ওয়াইন্ডিং সঠিক আছে কি না, আমি এটাকে স্টেপ আপ হিসাবে ব্যবহার করতে পারবো কি না সেটা পরীক্ষা করলাম। এরপরে আমাকে এখানে সার্কিট লাগাতে হবে, অর্থাৎ ইতিপূর্বে ট্রানজিস্টারের ভিডিওতে আমি বলেছিলাম যে ট্রানজিস্টারের মূল আরেকটি কাজ হচ্ছে ইনভার্ট করা। ইনভার্ট মানে হচ্ছে ইনভার্টার, অর্থাৎ ডিসিকে এসি করা, অসিলেশন তৈরি করা, এটা হলো ট্রানজিস্টারের কাজ। তাহলে সেই ট্রানজিস্টার বা মসফেট এগুলো দিয়ে আমরা যদি এখানে এসি পালস ভোল্টেজ তৈরি করে আউটপুট প্রাইমারিতে দিতে পারি, তাহলে সেকেন্ডারিতে আমরা আউটপুট এসি ভোল্টেজ পাবো। ঠিক আছে বন্ধুরা, যেহেতু আমি একটু পূর্বে বলেছি কোনো ট্রান্সফরমার ডিসি ভোল্টেজে কাজ করে না, একে এসি ভোল্টেজ ইনপুট দিতে হবে, তাহলে ট্রান্সফরমারটা অ্যাক্টিভ হবে। সেটা পালস ভোল্টেজ হোক বা পালসেটিং এসি ভোল্টেজ হোক অথবা পিওর এসি ভোল্টেজ হোক, এসি ভোল্টেজে ট্রান্সফরমার কাজ করে। আজকের মতো এখানেই সমাপ্তি। আগামীতে আরও অন্যান্য ভিডিও দিব ইনশাল্লাহ, আপনারা দেখতে পাবেন এবং কিছু শিখতে পারবেন। যদি কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্টে লিখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আমার এই ফোন নাম্বারে আমাকে কল করে জেনে নেবেন। আল্লাহ হাফেজ।